নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার মার্কেটে কি কি আপনারা করবেন না সেটা নিয়ে ডিসকাশন করব। আসলে এই ভিডিও বানানোর কারণ হচ্ছে আমার যে গত 10 বছরের ইনভেস্টিং জীবন, সেখানে আমি দেখেছি মানুষকে নানা রকম ভুল করতে, তারা এমন কিছু ভুল করে ফেলে শেয়ার মার্কেটে এসে, যেগুলোর জন্য কিন্তু তাদের মূল্য দিতে হয়, এবং সব থেকে বড় কথা হচ্ছে তাদের মেন যে পোর্টফোলিও এর জন্য কিন্তু ড্যামেজ হয়ে যায়। সব থেকে বেশি পোর্টফোলিওতে মূল্য চোকাতে হয়। তো সেরকম যদি বেশ কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে এখন তুলে ধরবো, যেগুলো থেকে আপনারা চেষ্টা করবেন সবসময় এড়িয়ে থাকার, সেগুলোকে এড়িয়ে চলবেন। তো এবার যদি আমি আসি, প্রথম কথা হচ্ছে লোন নিয়ে কখনো শেয়ার কিনবেন না। আমি অনেককে দেখেছি যে যখন বিশেষ করে বুল মার্কেট থাকে, মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমি লোন নেব, লোন নিয়ে শেয়ার কিনবো। তো বেসিক্যালি লোন নিয়ে শেয়ার কেনা এখন যদি আমি আরো পার্টিকুলার করে বলি, আপনারা যারা শেয়ার মার্কেটে আছেন, ট্রেডিং করেন বা পজিশন নেন কোনো স্টকে, আপনারা নিশ্চয়ই শুনেছেন মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটির ব্যাপারে। মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি হচ্ছে, ধরুন আপনার কাছে 20 টাকা রয়েছে, সহজ ভাষায় আপনাকে যেটা আমি বোঝাতে চাইছি, আপনার কাছে 20 টাকা রয়েছে। এবার যে ব্রোকার আপনার রয়েছে সে আপনাকে আরো 80 টাকা কিন্তু আপনাকে লোন দিচ্ছে। তাহলে আপনি যেখানে 20 টাকার পজিশন নিতেন, ব্রোকার আপনাকে 80 টাকা লোন দেওয়ার পর আপনি 100 টাকার পজিশন নিচ্ছেন। এবার ব্যাপারটা কি হচ্ছে, এই জিনিসটা যদি কিনা মার্কেট বেড়ে যায়, ধরুন আপনি 100 টাকার পজিশন নিলেন, সেটা গিয়ে 200 টাকা হলো। তো বেসিক্যালি আপনার নেওয়া যে পজিশন, সেই স্টক যদি বেড়ে যায় সেখান থেকে, তাহলে কিন্তু আপনার প্রফিট হবে। কিন্তু মাথায় রাখবেন, যদি কিনা উল্টোটা হয়ে যায়, আপনি পজিশন নিয়েছেন, এমন নয় যে আপনি পজিশন নিলেই মার্কেট আপনাকে পজিটিভ রিটার্ন দিয়ে দেবে, তাই না? মার্কেট তো আপনার হিসাব মতো চলবে না। তো বেসিক্যালি আপনি পজিশন নিয়ে নিলেন এবং তারপরে দেখা গেল মার্কেট পড়ে গেল, তাহলে কিন্তু উল্টে আপনাকে যেটা করতে হবে, আপনার যদি শেয়ারের ভ্যালু যদি পড়ে যায়, মাথায় রাখবেন যখনই আপনি এমটিএফ ফ্যাসিলিটি নেবেন, আপনার শেয়ার কিন্তু প্লেজ করা থাকবে। আপনার শেয়ার প্লেজ করে কিন্তু আপনার ব্রোকার আপনাকে লোন দেবে। সুতরাং আপনি যখন আপনার শেয়ার বন্ধক রেখে লোন দেবেন, যদি কোনো কারণে যদি শেয়ারের ভ্যালু পড়ে যায়, তাহলে আলটিমেটলি আপনার ব্রোকার আপনার কাছ থেকে কিন্তু ফার্দার মার্জিন মানি চাইবে। যদি আপনি সেই মার্জিন মানি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার শেয়ার তারা কিন্তু বেচে দিতে পারে। তো আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়ালো, আপনি আপনার বেসিক্যালি আপনার কাছে যে টাকা রয়েছে, আপনাকে চেষ্টা করতে হবে সেই টাকার মধ্যেই কিন্তু ইনভেস্টমেন্ট করার। লোন নিয়ে ইনভেস্টমেন্ট করবেন, এই লোন নিয়ে ইনভেস্টমেন্ট করতে গিয়ে কিন্তু যেটা হতে পারে, আপনার যে স্টকগুলো আপনি নিয়েছিলেন আপনার পোর্টফোলিওতে, সেই স্টকগুলোর হয়তো অনেক লং টার্ম পোটেনশিয়াল হয়তো ছিল, কিন্তু আলটিমেটলি আপনি অসময়ে কিন্তু দেখা যেতে পারে যে আপনাকে সেইগুলো বেচতে আপনি বাধ্য হলেন, বা আপনার এই যে কোনো কারণে যে শর্ট টার্ম যে লসের জন্য, মার্কেট পড়ার জন্য আপনার ব্রোকার কিন্তু সেগুলো মার্জিন মানি আপনি যেহেতু ভরতে পারলেন না, বেচে দিতে বাধ্য হলো। তো আলটিমেটলি এই যে সমস্ত লোন নিয়ে শেয়ার কেনা, এই চক্করে কিন্তু কখনো যাবেন না। দ্বিতীয়ত আরেকটা মানুষকে আমরা ভুল করতে দেখেছি, সেটা হচ্ছে যে মানুষ মনে করে, দেখবেন মার্কেটে একটা কথা আছে যে কোনো স্টকের যদি পি রেশিও 15-র নিচে হয়, ইউটিউবে অনেককে শেখাতে দেখেছি, তাহলে মোটামুটি সেই স্টকটাকে সস্তা হিসাবে ধরা যায়। প্রথম কথা হচ্ছে, স্টক সস্তা কি স্টক এক্সপেন্সিভ দামি, সেটা কিন্তু তার পি রেশিওর উপর ডিপেন্ড করে না। এটা একটা রং কনসেপ্ট। এবার আপনার মনে হতে পারে যে হ্যাঁ, পি রেশিও মানেটা কি? পি রেশিও মানে হচ্ছে একটা শেয়ারের আর্নিং এর জন্য আপনি কত প্রাইস দিতে রাজি আছেন। এবার আপনি যে প্রাইসটা দিচ্ছেন আজকে, সেটা তার ফিউচার আর্নিং এর উপর ভিত্তি করে দাঁড়িয়ে। তো সেখান থেকে একটা কনসেপ্ট সহজভাবে আপনার মাথায় ঢুকে যাওয়া উচিত, যে আপনার যে প্রাইস আর্নিং আপনি দিচ্ছেন, যে মাল্টিপল আপনি দিচ্ছেন, সেটা ডিপেন্ড করছে তার ফিউচার কি প্রসপেক্ট আছে তার উপর। এবার ধরুন কোনো একটা স্টক, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, 40 প্রাইস টু আর্নিং রেশিওতে চলছে এই মুহূর্তে, আর কোনো একটা স্টক হচ্ছে 100 প্রাইস টু আর্নিং রেশিওতে চলছে। তো আপনি কি বলবেন, যে 100-তে চলছে সেটা হচ্ছে এক্সপেন্সিভ, আর যেটা 40-এ চলছে সেটা হচ্ছে চিপ। কিন্তু ব্যাপারটা এইভাবে চলে না। একটা স্টক 100-তে গিয়েও চিপ হতে পারে, আবার 40-এ গিয়েও কিন্তু এক্সপেন্সিভ হতে পারে। কিসের উপর ডিপেন্ড করছে বিষয়টা ডিপেন্ড করছে হচ্ছে আপনি কোন সেক্টরে প্রথম কথা ইনভেস্ট করছেন। যেমন আজকে আপনাকে যদি বলি এফএমসিজি সেক্টর, সেখানে দেখবেন মোটামুটি পি রেশিও সবকিছুরই 70-80, মোটামুটি যেগুলি নাম করা কোম্পানি, ডাবর, এইচইউএল থেকে শুরু করে যেগুলো আপনি দেখবেন, ব্রিটানিয়া, ম্যারিকো, তাদের কিন্তু পি রেশিও কিন্তু হাই। এবার যদি আপনি দেখেন অন্য কিছু ইন্ডাস্ট্রি, যেমন ধরুন আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার কোনো কোম্পানি দেখেন, কনস্ট্রাকশন রিলেটেড, তাদের পি রেশিও অনেক কম হয়, 7, 8, 10 পি রেশিওতে তারা ট্রেড করে। সুতরাং পি রেশিও ডিপেন্ড করছে, এক তো হচ্ছে ইন্ডাস্ট্রি ওয়াইজ, কোন ইন্ডাস্ট্রির স্টক আপনি দেখছেন। সুতরাং এটা অ্যাপেল টু অরেঞ্জ কম্পারিজন হয়ে যাবে যদি কিনা আপনি একটা ইনফ্রাস্ট্রাকচার স্টকের সঙ্গে যদি একটা এফএমসিজি স্টকের পি রেশিও দেখেন। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, যদি সেম সেক্টরেরও হয়, সেখানেও আপনাকে বুঝতে হবে যে দুটো কোম্পানির যে গ্রোথ পোটেনশিয়াল সেম কিনা। দেখা গেল একটা কোম্পানি যে 40 পি রেশিওতে ট্রেড করছে, আলটিমেটলি সেই স্টকের পারফরমেন্স নেই।
পারফরমেন্স নেই বলে মার্কেটে তাকে কেউ সেন্টিমেন্ট মানে সেই স্টকের পেছনে পজিটিভ সেন্টিমেন্ট নেই, মার্কেটে তাকে কেউ প্রাইস দিতে রাজি নেই। তো ব্যাপারটা হচ্ছে এখানে আবার একটা স্টক ধরুন যে 100 পিইতে রয়েছে, সে সেখান থেকেও 200 পি হয়ে যেতে পারে। 100 পি মানেই যে সেটা খারাপ তেমন না। একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি, এমটার টেকনোলজি বলে একটা স্টকের নাম আপনারা হয়তো শুনেছেন। এই স্টকটা নিয়ে বাই দ্য ওয়ে আমি কালকে একটা ভিডিও বানাবো। তো বিষয়টা হচ্ছে এই এমটার টেকনোলজিকে আপনি দেখবেন 104 পি ছিল মোটামুটি 6 মাস আগে। ওই পজিশনে দাঁড়িয়ে কিন্তু কেউ কিনতো না, কিন্তু স্টকে মানে অনেক ইনভেস্টর আছে ওটাকে এড়িয়ে চলতো। কিন্তু যেখানে স্মার্ট মানি তারা কিন্তু বুঝে গেছে, তারা কি হিসাব করেছে, তারা কিন্তু 100 পি দেখেনি, তারা দেখেছে তার পোটেনশিয়াল কি আছে ফিউচারে। এবং আপনি যদি দেখেন সেখানে তার সব থেকে বড় যে পোটেনশিয়াল হচ্ছে যে নিউক্লিয়ার সেগমেন্টে ঢোকার কথা হচ্ছিল। এই যে নিউক্লিয়ার সেগমেন্ট, নিশ্চয়ই শুনেছেন যে ভারতে প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর চলে এসেছে কিন্তু তামিলনাড়ুতে। সেই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যত রকমের প্রিসিশন কম্পোনেন্ট প্রিসিশন কম্পোনেন্ট বলুন, পার্ট বলুন, সেগুলোর কিন্তু হিউজ ডিমান্ড রয়েছে। তো এই কোম্পানি কিন্তু সেই সেগমেন্টে বহুদিন থেকে বলে আসছিল যে ভাই আমার 1000 কোটি টাকা 1200 কোটি টাকার অর্ডার ঢুকবে। যেখানে গত বছর তাদের 3% রেভিনিউ আসতো, এখন মোটামুটি সেখান থেকে তাদের 15, 16, 17% রেভিনিউ আসে। মানে আলটিমেটলি সেই জায়গা থেকে কোম্পানি গত কোয়ার্টারেই প্রায় 1000-1200 কোটি টাকার কাছাকাছি টোটাল অর্ডার পেয়ে গেল। তার মানে আলটিমেটলি দেখুন এই যে নিউক্লিয়ার সেগমেন্ট, যেটা একটা হাই মার্জিন সেগমেন্ট, ভারতে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আগামী দিনে পরমাণু বিদ্যুতের চাহিদা কিন্তু ভীষণভাবে বাড়বে। তো সুতরাং সেই যেহেতু চাহিদা রয়েছে, সেই জায়গাটায় ঢুকছে, সেই সেগমেন্টে ক্যাটার করছে, মার্কেট কিন্তু তাকে আরো ভ্যালুয়েশন দিয়েছে। আপনি যদি এখন দেখেন তো প্রায় 250 পিতে ট্রেড করছে। তো দেখতে হবে হচ্ছে তার প্রসপেক্ট কি আছে। প্লাস ব্লুম এনার্জি বলে একটা কোম্পানির সাথেও কাজ করে, সেখানেও কিন্তু একটা হিউজ, ব্লুম এনার্জি হচ্ছে আমেরিকায় যত রকম ডেটা সেন্টার আছে তাদের সঙ্গে কাজ করছে। তো এখানে হিউজ অপরচুনিটি ছিল, মার্কেট কিন্তু তার প্রসপেক্ট দেখে ভ্যালু দিয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে ভ্যালুটা হয় কিন্তু তার গ্রোথের উপর ভিত্তি করে, মানে আগামী দিনে কত গ্রোথ আসতে চলেছে। তো আগামী দিনে যদি একটা ম্যানেজমেন্ট তার বিজনেসকে 70-80% রেটে গ্রো করে, আর একটা ম্যানেজমেন্ট যদি 20% রেটে গ্রো করে, তাহলে অবভিয়াসলি যে 70-80% রেটে গ্রো করছে সে বেশি মাল্টিপল ডিমান্ড করবে, তাই না? এবং আগামী দিনে যদি দেখা যায় সেই ম্যানেজমেন্টের গাইডেন্স যদি বলে যে না আমরা আগামী দিনে মোটামুটি 80% রেটে গ্রোথ করবো, তো আলটিমেটলি আমাকে দেখতে হবে আগামী দিনে যদি তারা 80% রেটে গ্রোথ করে, এখন যে তারা ভ্যালুয়েশনে আছে সেই ভ্যালুয়েশন জাস্টিফাইড কিনা ওই 80% গ্রোথের সঙ্গে। যদি দেখি জাস্টিফাইড না, তাহলে সেটা এই মুহূর্তে ইনভেস্টমেন্ট বেট হতে পারে না। কিন্তু যদি দেখি যে না, সে যে গাইডেন্স দিচ্ছে, সে যে গ্রোথের মানে গাইডেন্স শুধু দিচ্ছে না, মানে গাইডেন্স দেওয়ার সাথে সাথে গ্রোথের পেছনের যে কারণগুলো বলছে, সেই কারণগুলো যদি জাস্টিফাইড হয়, সেই কারণগুলো যদি মানে ভ্যালিড হয়, তাহলে কিন্তু আগামী দিনে দেখা যাবে ওই যে স্টক তার পি কিন্তু ওখান থেকেও বেড়ে যেতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে যে সে গ্রোথের কথা বলছে, গ্রোথের যে গাইডেন্স দিচ্ছে, সেই গাইডেন্স যদি তার ভ্যালুয়েশনকে জাস্টিফাই করে, তাহলে 100 পিও তার জন্য কম। 100 পি হোক আর 200 পি হোক, তার যে গ্রোথ গাইডেন্স, এখন যদি কারোর 200 পি চলে এবং সেই কোম্পানি যদি 150-200% রেটে গ্রো করে, তাহলে 150 পিও ঠিক আছে তার জন্য। সেই জন্য দেখতে হবে যে কোন রেটে সে গ্রোথ করছে। সুতরাং এখানে ওরকম কোনো ব্যাপার নেই। আবার অনেক সময় দেখা যায় 20 পিতে ট্রেড করছে কিন্তু স্টকে মাত্র 2-4% গ্রোথ, স্টক হয়তো মানে 1 বছর ধরে তার গ্রোথ রেট, সেলস গ্রোথ রেট ধরে নিন মানে নেগেটিভে চলছে, তাহলে আলটিমেটলি সেখানে 20 পিও জাস্টিফাইড না। ম্যানেজমেন্টের কোনো ভিশন নেই আগামী দিনে কি গ্রোথ আসবে কি না আসবে, 20 পিও সেক্ষেত্রে জাস্টিফাইড নয়। সুতরাং এই যে ভ্যালুয়েশনের চক্করে মার্কেটে যে সমস্ত জিনিস খাওয়ানো হয়, এগুলো সম্পূর্ণ ভুল। লো ভ্যালুয়েশন বলে কোনো কনসেপ্ট নেই। ভ্যালুয়েশন ডিপেন্ড করে হচ্ছে অনেক কিছু ফ্যাক্টরের উপর, এবং এই ভ্যালুয়েশনের কনসেপ্ট হচ্ছে এক একজনের কাছে এক রকম। আপনার কাছে যেটা লোয়ার ভ্যালু মনে হতে পারে, আমার কাছে সেটা হাই ভ্যালু মনে হতে পারে, আমার কাছে যেটা হাই ভ্যালু হতে পারে আপনার কাছে সেটা লো ভ্যালু হতে পারে। ডিপেন্ড করছে আপনার এক্সপেকটেশন কি তার উপর। আপনার এক্সপেকটেশন এবং আমার এক্সপেকটেশন যেটা, সেই এক্সপেকটেশন কিন্তু সমান নয়, এটা মাথায় রাখবেন। তো এই যে মার্কেটে এই যে কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে মানে 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 এই ভুল কনসেপ্ট, ভ্যালুয়েশনের চক্করে কিন্তু অনেকে ভুল ডিসিশন নেয়। তৃতীয় যে ব্যাপারটা হচ্ছে, আমরা অনেক সময় ধরুন আমাদের পোর্টফোলিওতে যেটা সব থেকে বড় আমরা ভুল করি, কোনো স্টক ধরুন চলছে না, কোনো স্টক কিন্তু চলছে না, মানে সরি আমি যেটা ভুল বললাম, আমি বলতে চাইছি ধরুন আমাদের পোর্টফোলিওতে অনেকগুলো স্টক আছে, কোনো স্টক ধরুন ভালো চলেছে, এবার যে স্টকটা ভালো চলেছে এবং ধরুন ফান্ডামেন্টালি আরও সেখানে অপরচুনিটি রয়েছে, কিন্তু আপনি স্টকটাকে ভালোভাবে পড়েননি, ট্র্যাক করেননি, আপনি কি করলেন, প্রফিটটা বেচে দিয়ে বেরিয়ে গেলেন। মানে ধরুন আপনার ওখানে স্টকটা 40% আপনি প্রফিটে আছেন, বা ধরে নিচ্ছি আপনি মানে দ্বিগুণ প্রফিটে ছিলেন, 200% প্রফিটে ছিলেন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সেই স্টকে আরও বেশি পোটেনশিয়াল আছে। যতক্ষণ পর্যন্ত ম্যানেজমেন্ট যা যা বলছে সেগুলো করে দেখাচ্ছে এবং প্রত্যেক কোয়ার্টারে তার রেজাল্টে প্রতিফলন আসছে এবং ম্যানেজমেন্ট গাইডেন্স বাড়িয়ে দিচ্ছে, আবার সেটা সে করে দেখাচ্ছে, যতক্ষণ পর্যন্ত সে তার কথা রাখতে পারছে এবং ভ্যালুয়েশনকে জাস্টিফাই করছে, আলটিমেটলি সেই স্টক থেকে বেরোনো উচিত না যে তার দাম বেড়ে গেছে বলে। আপনাকে তো গ্রোথ আনলে হবে না, গ্রোথটাকে রাইড করা শিখতে হবে।
গ্রোথটাকে যদি রাইট করতে না পারেন তাহলে মানে আপনার তো কোনো জায়গায় গিয়ে দাঁড়াবে না ব্যাপারটা। যেমন ভিটু রিটেলের ক্ষেত্রে আমরা দেখেছি ভিটু রিটেলের স্টক মোটামুটি ভিটু রিটেলের ব্যবসা তো একদম মানে তাদের যে ম্যানেজমেন্ট ছিল তারা কিন্তু ওভারঅল যে স্টোর এক্সপানশনের চক্করে কিন্তু একসময় ব্যবসা ডুবে গেছিল। ভিমার্ট নাম ছিল কোম্পানি। পরবর্তীকালে আমরা দেখলাম সেই ভিমার্টটা নতুন করে বিজনেস মডেলকে চেঞ্জ করলো, করার পর কিন্তু ম্যানেজমেন্ট 2023 সালের পর থেকে নানা রকম তাদের স্টোর এক্সপানশনের কথা বললো, নতুন নতুন নানা রকম প্ল্যান দিল। তারপরে কিন্তু আমরা দেখেছি ভিটু রিটেলের ম্যানেজমেন্ট যখনই যে বলেছে যে আমরা এতগুলো স্টোর এক্সপানশন করবো, করেছে। যত গ্রোথের গাইডেন্স দিয়েছে মিট করে গেছে, যত কিছু তারা বলেছে তারা কিন্তু করে দেখিয়েছে। যেহেতু তারা করে দেখিয়েছে আলটিমেটলি কিন্তু তাদের যে স্টক সেটা কিন্তু আমরা দেখেছি কি করেছে। মোটামুটি আমি এবং আমার পরিচিত অনেকেই এখান থেকে মোটামুটি অনেকেই 5 থেকে 6 গুণ 10 গুণ পর্যন্ত রিটার্ন জেনারেট করেছে এবং এখনো আছে, অনেকে ধরে আছে। এবার সেটা ধরে থাকবেন, এটা কিন্তু কোনো স্টক রেকমেন্ডেশন না, আমি কিন্তু বলে দিচ্ছি বারবার। মানে আমি এখন ভিটু রিটেল বলছি মানে কিন্তু আপনি অন্যভাবে কিনে নেবেন না। এই যে স্টক ভিটু বলুন, এমটার বলুন, যে স্টকে নিয়ে আমি নাম এখানে বলি না কেন, সেটা কিন্তু আলোচনা হচ্ছে শুধুমাত্র আপনাদের বোঝার পার্সপেক্টিভে, মানে শুধুমাত্র আপনাদের এডুকেশন পার্সপেক্টিভে আমি ডিসকাশন করছি। এই যে ভিটু রিটেলে যারা রাইড করেছে, কি দেখে আমরা রাইড করেছিলাম? কারণ ম্যানেজমেন্ট বিজনেস চেঞ্জ করেছে, যা বলছে তাই করে দেখাচ্ছে, যা গাইডেন্স দিচ্ছে সেই অনুযায়ী তার ভ্যালুয়েশন জাস্টিফাইড ছিল। প্রত্যেক কোয়ার্টার রেজাল্ট আসছে, গাইডেন্স বাড়িয়ে দিচ্ছে এবং সেই গাইডেন্স অনুযায়ী করে দেখাচ্ছে। মানে প্রত্যেক কোয়ার্টারে যখনই সেটা করে দেখাচ্ছে তার যে হাই ভ্যালুয়েশন, মানে উপর দেখতে লাগতো 80 থেকে 120, সেটাও কিন্তু জাস্টিফাইড হয়ে যাচ্ছিল। সেই জন্য কিন্তু সেটাকে আমরা ধরেছিলাম। এইবার যদি দেখা যায় যে না, ম্যানেজমেন্ট বলছে যে না আমার ব্যবসা তো ভালো যাবে না, আমার যে স্টোর এক্সপানশন রেট আমি কমিয়ে দেবো, আমার সেম স্টোর থেকে আগের মতো গ্রোথ আসবে না, তখন আমি ভেবে দেখবো যে সে যে গ্রোথের কথা বলছে সে গ্রোথের রেট কমিয়ে দিচ্ছে এবং সেই অনুযায়ী তার পারফরমেন্স আগের দিনে কমে যাওয়ার চান্স আছে, বা আগের যে মানে মোমেন্টাম সে সেটা ধরে রাখতে পারবে না, তার ভ্যালুয়েশন জাস্টিফাই করছে না, আমি সেখান থেকে বেরিয়ে যাবো। সুতরাং গ্রোথ কিন্তু আপনাকে রাইট করাও কিন্তু এখানে শিখতে হবে। লোকে কি করে, প্রফিটেবল স্টকগুলোকে বেঁচে দেয়, আর যেগুলো হচ্ছে লস মেকিং, যেগুলোর ব্যবসা খারাপ, সেইগুলোকে আশায় আরো ধরে রাখে যে আগামী দিনে সেখান থেকে কিন্তু সবকিছু টার্ন অ্যারাউন্ড হয়ে যাবে এবং আপনি বিশাল রিটার্ন কিন্তু জেনারেট করে নেবেন। কিন্তু মাথায় রাখবেন, যদি ফান্ডামেন্টাল খারাপ হয়, যদি স্টকের ওভারঅল যে বিজনেস আউটলুক ম্যানেজমেন্টের সেটা যদি ক্ল্যারিটি না থাকে, বা ধরুন যা যা বলেছিল সেইগুলো করতে পারেনি, এবং বা ধরুন এমন কিছু গাইডেন্স তো দিচ্ছে কিন্তু সেই গাইডেন্সটা অ্যাচিভ করবে কি করে তাই নিয়ে তাদের কোনো মানে কোনো ব্লু প্রিন্ট নেই, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু সেই স্টক কিছু করতে পারবে না। আপনি আশায় বসে থাকবেন যে আমি তো ভাই ইনভেস্ট করেছি, আমার আগে প্রফিট উঠবে, বেচে দেবো। এতে কি হবে, আপনি কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অপরচুনিটি মিস করবেন। কারণ দেখুন, হ্যাঁ এটা হতেই পারে যে আলটিমেটলি একটা স্টক আপনার নিচে রয়েছে, লসে রয়েছেন, 3 বছর পরে গিয়ে আপনি সেটা প্রফিটে বেচে দিতে পারলেন, ধরুন সেখান থেকে প্রাইসটা কিছুটা বাড়লো, কিছুটা রিকভার হলো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ওই 3 বছরে যদি আপনি লসটা নিয়েও যদি মানে আপনি যদি লস বুক করেও যদি শেয়ারটাকে মানে লসে সেল করে বেরিয়ে যেতেন, যেটুকু টাকা আপনার বেঁচে থাকতো সেইটা যদি আপনি ভালো একটা কোনো শেয়ারে মানে যার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আপনি যদি সেখানে প্রপার ভ্যালুয়েশন অ্যানালিসিস করে সেখানে যদি ঢুকে যেতে পারতেন, তাহলে হয়তো এই রিটার্নটা 2 গুণ 3 গুণ হয়ে যেত। মানে কি হতো, আপনার ওই স্টকের যে লস ছিল সেটাও রিকভার হয়ে যেত, প্লাস যে নতুন স্টক থেকে আপনি কিন্তু ওই লস রিকভার করে হিউজ রিটার্ন বানাতেন। কিন্তু আপনি সেই পথে গেলেন না, আপনি কি করলেন, লস মেকিং স্টকটাকে আপনি ধরে বসে রইলেন। আপনার মাথায় কানে এবং মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে না লং টার্ম ইনভেস্টিং, এবং লং টার্ম ইনভেস্টিং মানে অন্ধের মতো নয়। লং টার্ম ইনভেস্টিং এর কিছু কিন্তু ভ্যালু মানে তার কিন্তু দেখতে হবে যে লং টার্ম ইনভেস্টমেন্ট এমন যেন না হয় যে আমি বাধ্যতামূলক ভাবে লং টার্ম ইনভেস্টর হয়ে গেলাম। আমি দেখতে পাচ্ছি কোম্পানির পারফরমেন্স আছে, আমি পারফরমেন্স রাইড করতে যাচ্ছি, তাহলে এবার সেই দেখা যাচ্ছে স্টক আমার যে এক্সপেকটেশন আছে সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে, আমি লং টার্মে ধরে আছি, সেটা আলাদা জিনিস। কিন্তু অন্ধের মতো আপনি মানে ওই লসের আছেন, ভবিষ্যতে আপনি ওই কবে আপনার স্টক থেকে মানে পজিটিভ রিটার্ন আসবে তার ভরসায় আপনি ফোর্সড লং টার্ম ইনভেস্টর হয়ে গেলেন। মানে আপনি লং টার্ম ইনভেস্টর হলেন কিন্তু এখানে বাধ্য হলেন লং টার্ম ইনভেস্টর হতে। তার মানে আলটিমেটলি কি হলো, মানে আপনার রিটার্ন পোটেনশিয়াল গেল, আপনার পোর্টফোলিও ওভারঅল কিন্তু ক্ষতি হলো। এটা সবার সময় মানে সবচেয়ে মাথায় রাখতে হবে যে কোন স্টক যদি লস মেকিং থাকে আমি সেটা ধরে রাখবো প্রফিট আপনার মানে কবে আসবে সেটার জন্য, এটা কিন্তু একদম ভুল কনসেপ্ট। এবং শেষ যে আর একটা মানে লাস্ট যে আর একটা কনসেপ্ট নিয়ে ডিসকাশন করব, সবকিছু ডিপেন্ড করছে কিন্তু আপনার রিস্ক এবং রিওয়ার্ড, আপনার মানে ইনভেস্টিং স্টাইলের উপর, আপনার ইকোনমিক কন্ডিশনের উপর। আজকে যদি আমি বলি কারোর একটা 50 লাখ টাকার পোর্টফোলিও আছে, তো দেখবেন তার জন্য যদি আমি বলি না, দেখবেন অনেকে আছে এই স্টক মার্কেট থেকে ক্যাশ মার্কেট থেকে স্টক কেনে, মানে তারা ক্যাশ মার্কেটে কোনো স্টকের উপর পজিশন নেয়, তার যে রিস্ক সেটাকে হেজ করবার জন্য তারা কিন্তু
দেখবেন অপশনে পজিশন নেয়, মানে ডেরিভেটিভে পজিশন নেয়, কল অপশন কিনে নিল, বা এই যে কম্বিনেশন করলো, তার মানে কি যদি কোনো কারণে স্টক মার্কেট পড়ে যায় অপশন থেকে প্রফিট আসবে, বা অপশন যদি পড়ে যায় তাহলে মানে অপশনে যদি লস হয় তাহলে এখান থেকে প্রফিট আসবে। তো ক্যাশ অথবা অপশনের মধ্যে যে এই কম্বিনেশন করে রিস্কটাকে হেজ করবার জন্য, এইগুলো কাদের জন্য ঠিক আছে? এগুলো তাদের জন্য ঠিক আছে যারা হচ্ছে 50 লাখ 1 কোটি টাকার পোর্টফোলিও আছে। আপনার পোর্টফোলিও ভাই 2 লাখ 5 লাখ টাকার, আর আপনি ওই সমস্ত যদি হেজিং করতে যান, এগুলো অসম্ভব ব্যাপার, এগুলো নিয়ে মাথায় ঘামাবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে অন্ধের মতো ন্যাকেড অপশন যে ট্রেডিং আছে, অনেকে আপনাকে অপশন সেলিং এর স্বপ্ন দেখাবে, অপশন সেলিং করে প্রফিট করুন, অপশন বাইং করে প্রফিট করুন। আলটিমেটলি যেটা হবে, আপনি কিছুদিন প্রফিট করবেন বটে, লাখ ভালো থাকলে প্রফিট করবেন, কিন্তু যেদিন দেখবেন মুছে গেছে, ধুয়ে মুছে গেছে, আপনি টেরও পাবেন না যে এই অপশন মানে ওই অপশন সেলিং এর চক্করে বা অপশনের ইয়ের চক্করে আপনার পুরো মানে টোটাল যে কর্পাস সেটা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার ওভারঅল যে ইনভেস্টমেন্ট সেটাই পুরো ঘেটে গেছে, মানে আলটিমেটলি আপনি দেউলিয়া হওয়ার পথে বসেছেন। সুতরাং এই জিনিসগুলো থেকে মার্কেটে এড়িয়ে চলুন। এই যে ভিডিওটা বানানো হলো সম্পূর্ণভাবে মার্কেটটাকে আপনারা কি পার্সপেক্টিভ এবং কিভাবে দেখবেন সেই অ্যাঙ্গেল থেকে। তো আশা করি ভিডিওটা ভালো লেগে মানে ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই ধরনের যে সচেতনতামূলক ভিডিও শুধু নিজে দেখলে হবে না, এটা আপনার যারা পরিচিত তাদেরকে সচেতন করুন, তারা যাতে আপনার কাছের মানুষরা যাতে ভুল ডিসিশন না নিতে পারে, তার জন্য এই ভিডিওটা তাদেরকে ফরওয়ার্ড করুন, যাতে আপনার সাথে সাথে আপনার আশেপাশের মানুষ উপকৃত হয়। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি, ভালো থাকবেন।